উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তব্য দিতে আসবে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি। এবং পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় ৮-১০ হাজার লোকের স্লোগান, মনে হয় মানে এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে ওদের স্লোগানে, ওই স্পিরিটে তারা স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার, বলছে স্যার আপনি যদি গিয়ে একটু ওনাদেরকে না বলেন, ওরা তো জেল ব্রেক হয়ে যাবে। ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে। আপনি যদি কিছু তাদের না বোঝেন তো জেল ব্রেক হবে, আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিতে হয় তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল, প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে গিয়ে তাদেরকে বলছি আপনারা চিন্তা করার কিছু নাই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে, আমরা সবাই একসাথে জেল থেকে বের হব, আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেল জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওটা হচ্ছে ক্রিমিনাল, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল। ওরা জেল ব্রেক করে বের হয়ে গেছে এবং ওরা ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে এই ক্রসফায়ার যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই। তারপরে যাই হোক পরবর্তীতে আর্মি লাইন করেছে। এই যে অভিজ্ঞতাগুলো জীবনে, এইসবের পরে যদি আজকে বাংলাদেশ যেখানে আমরা এসেছি, একটা জনগণের ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দল হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আজকের প্রত্যাশা আকাশচুম্বী, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, এবং যথাযথভাবে প্রত্যাশিত এটাই হওয়ার কথা। এত মানুষের এত স্যাক্রিফাইসের পরে আমরা যেখানে আসছি, প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল জনগণের কোনো অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না, তারপরে বৈষম্যের শিকার, সাধারণ মানুষজন বৈষম্যের শিকার, ব্যবসা বাণিজ্য একটি পৃষ্ঠপোষকতার মধ্যে চলে গেছে, বাকিদের জন্য হাতে কিছু ছিল না, একটি পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। অর্থাৎ ওই গোষ্ঠীর বাইরে বাংলাদেশে আর কিছু ছিল না। এখন মানুষের এখন প্রত্যাশা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এই স্যাক্রিফাইসের পর? আমরা কোথায় আছি এবং কোথায় যাব, এই মানুষের প্রত্যাশা আছে। এইসব বিবেচনায় আমরা নির্বাচন করলাম, আমরা একটি ম্যানিফেস্টো দিলাম, ইশতেহার দিলাম, আমরা কি করব দেশের জন্য, বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা কিভাবে পূরণ করব, আমাদের ইশতেহারে সব বলা আছে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে হবে, আমার দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ বিক্রি করে, এটা হচ্ছে একটা বড় ধরনের আমার সার্বভৌমত্বের একটা প্রশ্ন এসে গেছে। এই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের পিছনে চিন্তাটা ছিল আর কিছু না, যে আমরা যত কিছু করি কিন্তু বাংলাদেশের কষ্টে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের দেশের স্বার্থে। দ্বিতীয় একটা স্লোগান, আমি যেটা অর্থনীতির কথা বললাম, সেটা হচ্ছে এই যে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পরিবার, গোষ্ঠী পুরো অর্থনীতিকে দখল করে নিয়েছে, জনগণকে বাইরে রেখে।
দ্বিতীয় স্লোগানটা হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ আমার রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়, আমার অর্থনীতিতে গণতন্ত্র যদি আমি করতে না পারি, তাহলে রাজনৈতিক গণতন্ত্র আমাদের সফল হতে পারে না। এবং ডেমোক্রেটাইজেশনের মূল চিন্তাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতিতে সর্বক্ষেত্রে তারা যাতে অংশগ্রহণ করতে পারে। প্রত্যেকটি মানুষ অর্থনীতির গণতন্ত্রায়নের পেছনে চিন্তা হলো বাংলাদেশের প্রতিটি মানুষের সুযোগ থাকবে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের কাছে যার যার অবস্থান থেকে যেতে হবে। এই দুটো স্লোগানের অনেক বেশি গুরুত্ব আছে। এবং এর সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বাজেটে যেটা আমরা দিয়েছি, ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলোর কথা আমরা বলছি, যারা কোনোদিন অর্থনীতিতে ওইভাবে অংশগ্রহণ করতে পারে না। আমাদের দেশের গ্রামে গঞ্জে কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে আমাদের দেশের গ্রামে গঞ্জে যারা গান গায়, যারা নাটক করে, থিয়েটার করে, আমাদের দেশের যারা গ্রামে গঞ্জে স্পোর্টসে খেলাধুলা করতে চায়, এদেরকে কোনোদিন আমরা অর্থনীতির মধ্যে আনতে পারি না। সরকারের কোনো পৃষ্ঠপোষকতা সেখানে ছিল না। এইবার এই সমস্ত লোকগুলোকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে আসছি। স্পোর্টস ইকোনমি, অর্থাৎ বাংলাদেশে এখন দেখতেছেন আপনার নতুন করে স্পোর্টস চলছে, এবং প্রত্যেকটি স্কুলের ছেলে মেয়েরা কিন্তু 1,40,000 পার্টিসিপেশন, না 1,68,000। নতুন করে যে স্কুলের ছেলে মেয়েদের জন্য করা হয়েছে, মেয়েরা বোধহয় কত 40,000-এর উপর, 47,000 মেয়েরা পার্টিসিপেট করেছে, 1 লক্ষের উপর ছেলেরা পার্টিসিপেট করেছে। এবং ক্রমান্বয়ে এটা কিন্তু প্রত্যেকটি স্কুলে যাচ্ছে, এবং তারা কিন্তু স্পোর্টসম্যান হিসেবে জীবিকা, তাদের জীবনযাপন করতে পারবে, স্পোর্টসম্যান হিসেবে তার ক্যারিয়ার গ্রহণ করতে পারবে। স্পোর্টসের সাথে জড়িত অনেক লোক থাকে যাদের কোনো চাকরি বাকরি নেই, এখন তারা কাজ করতে পারবে। আমাদের গ্রামের যারা মৃৎশিল্প আছে, যারা বিভিন্ন শিল্পে আছে, আমাদের শীতল পাটি আছে বরিশালে, আমাদের শতরঞ্জি আছে, আমাদের বিভিন্ন পণ্য যারা করে, তাদেরকে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি না। এখন কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসছি অর্থনীতি। শিশুদের ভাগ্য পরিবর্তন, শ্রমিকের ভাগ্য পরিবর্তন, সকলের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের একটি নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ফুল সাইকেল লাইফের মধ্যে রাষ্ট্রের ভূমিকা নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলেই যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা নিজেরা স্যাক্রিফাইস করেছি, আপনারা যারা আছেন আপনারা করেছেন, সমস্ত দেশের মানুষ সবাই স্যাক্রিফাইস করেছে, তাহলেই এটা আমরা মূল্য দেব। যে লোকগুলো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের দায় দেনা আমরা ফেরত দিতে পারি। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, গণতন্ত্রায়ন ইকোনমি, এবং প্রতিটি মানুষ আপনারা খেয়াল করবেন, একেবারে আমাদের যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিন্তু এই বাজেটে যত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কোনোদিন হয় না। প্রত্যেকটি মানুষের জীবনযাপনের জন্য যে অ্যালোকেশন করা হয়েছে, যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তারা যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আগে কোনো বাজেটে যেখানে অর্থনীতি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, আমি অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে এই পেইন কেউ কিছু বুঝবে না বেশি, পুরোপুরি একটা ধ্বংসপ্রাপ্ত ইকোনমি, অর্থনীতি যেখানে ব্যাংকের টাকা নেই, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, দেশের তহবিলে কোনো টাকা নেই, এবং দায় দেনা রেখে গেছে। সবচেয়ে বড় কথা, টাকা নেই তো নাই, জিরো থেকে স্টার্ট করলে একটা সুবিধা আছে। এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে। 50-60 কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে।
এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল তহবিলের যে অবস্থা, তার মধ্যেও কিন্তু ফ্যামিলি কার্ড করতে হয়েছে, তার মধ্যেও কৃষক কার্ড করতে হয়েছে, তার মধ্যেও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রণয়ন করা হচ্ছে, তার মধ্যে নাগরিক, যেটা এটার উদ্দেশ্য তার কিছু না, যেই মানুষগুলো একেবারে নিম্ন আয়ের মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া।